তখন লখনৌ শহর ছিল নবাব ওয়াজেদ আলী শাহের রাজধানী। তার আমলে লখনৌ শহর আকণ্ঠ বিলাসিতায় পরিপূর্ণ। শতরঞ্জ খেলাটি লখনৌ অধিবাসীদের বিলাসিতার একটি প্রধান অঙ্গে পরিণত হয়েছিল। এই বিলাস ব্যসনে আত্মোৎসর্গ করেছিল সবাই। এতে ছোট বড় ধনী দরিদ্র কোনো প্রভেদ ছিল না। কারো অট্টালিকাতে নাচ গানের প্রাত্যহিক আসর বসত, আবার কেউ আড্ডা জমাতো আফিমের নেশায়। সামাজিক জীবনের প্রতি স্তরে বিলাস ব্যসনে দিন যাপনের মননশীলতা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। শহরের শাসন ব্যবস্থায়, সাহিত্য জগতে, সামাজিক রীতিনীতিতে বিলাসিতার শিকড় সুদূর প্রসারী। কেবলমাত্র নবাব বা শাহজাদাদের মধ্যেই এই বিলাসিতা সীমাবদ্ধ নেই। এর হাতছানি থেকে রেহাই পাননি কবি, শিল্পী এবং রাজকর্মচারীরাও। বিলাসিতার করাল গ্রাসের সম্মুখীন হয়েছে সমস্ত লখনৌয়ের অধিবাসীরা। রাজকর্মচারীরা ব্যস্ত আছে বিষয় বাসনা সার্থক করার কাজে। কবিরা প্রেম ও বিরহের কাহিনী দিয়ে তাদের কবিত্বের রসনা পূরণ করছেন। শিল্পীর অন্তরাত্মা নিমজ্জিত হয়েছে সূক্ষ্ম কলাবস্তুর জন্ম দিতে। ব্যবসায়ীদের সুরমা, আতর ইত্যাদির চাহিদা বেড়েছে। এইসব বিলাস সামগ্রীকে পণ্য হিসেবে বিক্রি করে ব্যবসাদারদের দু পয়সা লাভও হচ্ছে। সাধারণ মানুষদের চোখ বিলাসিতার নেশায় মাদকতাপূর্ণ। সংসারের চারপাশে কি ঘটে চলেছে তাতে কারো ভ্রুক্ষেপ বা উদ্বেগ নেই। লখনৌবাসীরা ঘরে ঘরে বুলবুল পাখির লড়াই দেখে, আর শতরঞ্জ খেলার তো তুলনায় নেই। প্রতিদিন নিয়ম মতো এই খেলার আসর বসে কোথাও কোথাও। বোরের চালে খেলোয়াড়দের বুদ্ধিভ্রষ্ট হয়। এই খেলাতে আমির ফকিরের পার্থক্য নেই। সবার এক অবস্থা, সবাই একই পথের পথিক। বিলাস ব্যসনের মত্ততার মধ্য দিয়ে জীবনের গতি প্রবাহিত হচ্ছে। ফকির ভিক্ষুকরাও এর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ। তারা ভিক্ষা করে ও পাশা বা তাস খেলে কালাতিপাত করে। ভিক্ষা থেকে প্রাপ্ত পয়সা দিয়ে পেটের ভাত না জুটিয়ে মদ আর আফিমের পেছনে খরচ করে। সেই নেশায় বিভোর হয়ে সময় কাটানোতে ওরা অভ্যস্ত হয়ে পড়েছে। তাস, পাশা বা শতরঞ্জ খেলার মানুষের বুদ্ধিকে ক্ষুরোধার করে, বিচার শক্তিকে তীক্ষ্ণ করে এবং জটিল সমস্যা সমাধানের অনুসন্ধিচ্ছাকে বৃদ্ধি করে। তখনকার দিনে লখনৌবাসীদের ভাবনা জগৎকে এমন একটি অকাট্য যুক্তি অনুরণিত করেছে। এই যুক্তিকে শিরোধার্য করে মির্জা সাজ্জাদ আলী ও মীর রোশন আলী শতরঞ্জ খেলে জীবনের বেশিরভাগ সময়টা অতিবাহিত করতেন। তাদের স্থির বিশ্বাস ছিল যে এই খেলাটা যত বেশি খেলা যাবে তত বেশি বুদ্ধিশক্তি তীব্রতর হবে। এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কোনো বিচার বুদ্ধিসম্পন্ন ব্যক্তির পক্ষে অভিযোগ বা আপত্তি করার কিছুই ছিল না। তারা দুজনেই বংশ পরম্পরায় ছিলেন জমিদার। প্রাসাচ্ছাদনের জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না। আরামে আয়েসে গা ভাসিয়ে দিয়ে অলস জীবনযাপন করাই ছিল তাদের প্রধান কর্তব্য। তারা সকালের খাবার গলাধ্যপন করেই বসে যেতেন শতরঞ্জ খেলার আসর সাজিয়ে। বেলা যত এগিয়ে যেত তাদের খেলাও তত জমে উঠত। কখন দুপুর ছাড়িয়ে বিকেলের দিকে সূর্যিমামা পাড়ি জমিয়েছে, কখন দিন চলে গিয়ে সন্ধ্যার আগমন ঘটেছে, সেসব দিকে তাদের কোনো হুঁশ থাকত না। অন্দরমহল থেকে বারবার ডাক কাশত, খানা তৈরি। খানছামারা এসে কাকুতি মিনতি করত। তাদের সে কথায় কান দেবার ফুরসত ছিল না। তাদের সাফ জবাব, দাঁড়াও, একটু অপেক্ষা করো, পাতা পেতে খাবার সাজাও, আসছি। বেচারা বাবুর্চিদের দুর্ভোগের শেষ ছিল না। তারা অপেক্ষা করে থাকতো তাদের পথের দিকে চেয়ে, তবুও তাদের আসার লক্ষণ দেখতে পাওয়া যেত না। শেষ অবধি তারা হতাশ হয়ে খেলার ঘরেই খাবারের থালা রেখে আসত। দুই বন্ধু খেলা ও খাওয়া দুই একসঙ্গে চালিয়ে যেতেন। মির্জা সাজ্জাদ আলীর গৃহে বয়োজ্যেষ্ঠ কেউ ছিলেন না, তাই তার বাড়ির বৈঠকখানাতেই শতরঞ্জ খেলার আসর বসত। নিষেধ বা বাধা দেওয়ার মতো কেউ ছিল না। যদিও এই খেলার ব্যাপারে গৃহের অন্যান্য সদস্যরা অতিমাত্রায় ক্ষুণ্ণ ছিলেন।
তবুও তাদের কথায় আলী সাহেব কর্ণপাত করতেন না। স্ত্রী বাদে চাকর বাকর পাড়া প্রতিবেশীদের চোখে মুখে এই ব্যাপারে অসন্তুষ্টির আভাস ফুটে উঠত। বিদ্রূপ করে সবাই বলতো, এই খেলা বড় সর্বনাশা, এতে সংসারের শান্তি বিঘ্নিত হয়, সংসারে ধ্বংস ডেকে আনে, মানুষকে পঙ্গু ও প্রাণহীন করে দেয়, সুন্দর সুখী দাম্পত্য জীবনে ভাঙন দেখা দেয়। খোদা তাআলার দোহাই, এই সর্বনাশা নেশা যেন আর কাউকে গ্রাস করতে না পারে। যে একবার এই নেশায় মজে তার আর জগৎ সংসার সম্বন্ধে কোনো জ্ঞানই থাকে না। তখন তিনি স্ত্রী পুত্র পরিবারের সকলকে ভুলে যান। শেষে এমন অবস্থায় এসে উপস্থিত হতে হয় যে ঘরও হারাতে হয় আর পরও হারাতে হয়। মির্জা সাজ্জাদ আলীর বেগম সাহেবা ছিলেন এ খেলার ঘোর বিদ্বেষী। সুযোগ সুবিধা মতো তিনি তার স্বামীকে ভৎসনা করতেন, যদিও তার সঙ্গে তার প্রতিদেবতার দেখা হতো খুবই কম। তিনি মনে মনে পরিকল্পনা করতেন যে স্বামীকে শাসনের গণ্ডিতে আবদ্ধ করবেন, কিন্তু সেই কাজকে যথার্থ সার্থক করতে পারতেন না। বেগম সাহেবার মনের ভাবনা মনেই গুমরে কাঁদত, আর এদিকে মির্জা সাহেব খেলার আসর সাজাতে ব্যস্ত থাকতেন। তারপর গভীর রাতে যখন বেগম সাহেবা অঘরে ঘুমাচ্ছেন, তখন মির্জা সাহেব শয়নকক্ষে এসে প্রবেশ করতেন। সুতরাং স্বামীর ওপর রাগ দেখানোর সুযোগ তিনি আর পেতেন না। এর ফলে সেই রাগটা গিয়ে পড়ত চাকর বাবরচিদের ওপর। খেলার ফাঁকে ফাঁকে মির্জা সাহেব পান চাইতে বাড়ির ভেতর খানছামাকে পাঠাতেন। বেগম সাহেবা ক্রোধে উন্মত্ত হয়ে বলতেন, যা, তাকে গিয়ে বল তিনি যেন নিজে এসে অন্দরমহল থেকে পান নিয়ে যান। কখনো তিনি কঠিন স্বরে বলতেন, খাবার যখন অবসর নেই তখন খাবার নিয়ে গিয়ে তার মাথায় ঢেলে দিয়েই এসো, ইচ্ছে হলে নিজে খাবেন, নয়তো কুকুর বিড়ালকে খাওয়াক। অথচ তার সামনে তিনি কোনো অসাধু ভাষা প্রয়োগ করতে সংকোচ বোধ করতেন। তিনি স্বামীর থেকে মীর সাহেবের ওপর বেশি ক্রুদ্ধ ছিলেন। তিনি মীর সাহেবকে বেশি পছন্দ করতেন না। বিদ্রূপ করে মীর সাহেবের নামকরণ করেছিলেন মীর বিগাড়ু। বোধহয় মির্জা সাহেব নিজের দোষ চাপা দেওয়ার জন্য মীর সাহেবের ওপর সমস্ত অপরাধের দায়ভার চাপিয়ে দিয়ে নিজের স্ত্রীর কাছে সাধু সাজতেন। একদিন বেগম সাহেবার মাথা ধরেছে, ভীষণ কষ্ট পাচ্ছেন তিনি। চাকরকে ডেকে বললেন, যাও মির্জা সাহেবকে গিয়ে বলো আমার মাথা ধরেছে, তিনি যেন এক্ষুনি হাকিমের কাছ থেকে ওষুধ নিয়ে আসেন। যাও, তাড়াতাড়ি যাও, আর তাড়াতাড়ি ফিরে আসবে। দৌড়ে গিয়ে চাকরানি মির্জা সাহেবকে খবর দিল। মির্জা সাহেব জবাব দিলেন, আমি শিগগিরই আসছি। বেগম সাহেবা স্বামীর এই অবহেলায় খুবই দুঃখ পেলেন। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, আর স্বামী খেলায় মত্ত। তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি মেজাজ স্থির রাখতে পারলেন না। তার চেহারা রাগে রক্তবর্ণ ধারণ করেছে। তুমি আবার যাও, আর মির্জা সাহেবকে বলো তিনি যদি এক্ষুনি না আসেন তাহলে আমি একাই হাকিমের কাছে যাব। মির্জা সাহেব একটা বাজিতে নিমগ্ন, আর মাত্র 2 কিস্তিতেই বাজিমাত করতে পারবেন। এমন সময় দাসী গিয়ে হাজির সেখানে। তিনি বিরক্ত হয়ে বললেন, বেগম সাহেবার জীবনদীপ কি নিভু নিভু করছে নাকি? একটু সবুর করতে পারছেন না? মীর সাহেব পড়লেন অপুষ্টিতে। তিনি বন্ধুকে অনুনয়ের সুরে বললেন, আরে একটু যাও না, ভেতরে গিয়ে একবার দেখে এসো না কেন? স্ত্রী জাতির স্বভাব তো এমনি এরকম হয়, জানো তো। হ্যাঁ, অবশ্যই যাব। আর মাত্র 2 কিস্তিতেই যখন খেলা মাত হওয়ার উপক্রম, তখন আর যাব নাই বা কেন? জানাব, সে ভরসা করো না। এমন একটা চাল আমার মাথার মধ্যে পুঁতে রেখেছি যে ঘরের ঘুঁটি ঘরেই থাকবে, কিন্তু কিস্তিমাত হয়ে যাবে। যাই হোক, তুমি একবার ভেতর থেকে ঘুরে এসো, দেখোই না কি হয়েছে। অকারণ তার মনে কষ্ট দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি? তোমার কথার ওপর বাজিমাত করে তবেই তাহলে আমি এখান থেকে উঠব, না হলে আর নয়। তুমি যদি না যাও তাহলে আমি এখানেই ইতি টানব। তুমি একবার গিয়ে শুনে এসো না।
আরে দোস্ত, হাকিমের কাছে তো অবশ্যই যাব। তার মাথার যন্ত্রণা একটা বাহানা মাত্র। আমাদের খেলা পণ্ড না করে তার শান্তি হচ্ছে না। সে যাই হোক, তাকে সম্মান দেওয়া তোমার কর্তব্য। তুমি তার খাসাম, তার দুঃখ কষ্ট তো তোমাকে উপলব্ধি করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আর একটা চাল দিয়ে তারপরে যাব। মোটেই তার করা সম্ভব হবে না। যতক্ষণ না তুমি আসছো ততক্ষণ আমি এই গুটি থেকে হাত তুলে নিলাম। অগত্যা মির্জা সাহেবকে ভেতর বাড়িতে যেতে হলো। বেগম সাহেবার দিকে তাকিয়ে দেখলেন তার ভ্রুযুগল কুঞ্চিত হয়েছে, মুখটা আর আগে থমথম করছে, চোখ দুটিতে ক্রোধের দাবানল জ্বলছে। বেগম সাহেবা উচ্চ কণ্ঠে বললেন, ওই দাবা খেলা আমার থেকেও তোমার কাছে বেশি প্রিয়। আমি মরে যাচ্ছি মাথা যন্ত্রণায়, আর তুমি দাবা খেলা থেকে উঠতে পারছো না। আল্লাহর দিব্যি, তোমার মতো খসম যেন আর কারো কপালে না জোটে। তোমাকে কি বলবো বেগম, মীর সাহেব তো আর কিছুতেই ছাড়ছেন না। কোনো ক্রমে তার হাত থেকে নিস্তার পেয়ে তোমার কাছে ছুটে এলাম। তুমি আমার একমাত্র বেগম, তোমার কথা না শুনে পারি? আমার ঘাড়ে কটা মাথা। সবাই কি ওর মতো অকাজের মানুষ? উনি কি তাই মনে করেন? ওরও তো ছেলে পুলে আছে, সবাইকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন উনি। আরে না না, মীর সাহেব বড় আমুদে লোক। তিনি এলে বাধ্য হয়ে একটু খেলতে বসতে হয়। এতে সময়টাও কাটে, আর দুই বন্ধু মিলে একসঙ্গে অনেকক্ষণ থাকতে পারি। ওকে কুৎসিত ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দাও না কেন? না, মীর সাহেব আমার দীর্ঘদিনের বন্ধু, বড়ই আপনজন এবং শুভানুধ্যায়ী, গুণী ব্যক্তি। পদমর্যাদায় আমার থেকে অনেক উঁচুতে। তাকে সম্মান করা তো আমাদের সবারই উচিত। ঠিক আছে, তোমার দ্বারা এসব হবার নয়। আমি নিজেই যা ভালো বুঝি তাই করব। তুমি এখানে কোনো কথা বলবে না। তোমার যদি আমার এই ব্যবহারে মনকষ্ট হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে কে এমন মূর্খ আছে যে নাকি নিজের কপাল নিজেই পোড়ায়? ঘরের বিবি না রাগ করলে তোমরা কে কবে তাদের প্রতি সোহাগী হয়ে উঠেছ? হিরিয়া, যা তো বাইরের ঘর থেকে দাবার ছকটা তুলে নিয়ে আয়। আর শোন, মীর সাহেবকে বলে দে মিত্র তার এখন থেকে আর শতরঞ্জ খেলবেন না। তিনি যেন এবার গাত্রোত্থান করেন। আরে থামো থামো, করো কি? এমন অন্যায় অবিচার তুমি করো না। আমায় অনেক গঞ্জনা করেছো, আর পরের সামনে অপমানিত করো না। ওই হিরিয়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। কেন ওকে যেতে দিচ্ছেন না? তবে এবার আমার পথ আটকান তো, তবে বুঝবো। একথা বলে বেগম সাহেবা বিরক্ত হয়ে সদর্পে বৈঠকখানার দিকে এগিয়ে চললেন। বেচারা মির্জা, তিনি ভয়ে লজ্জায় বর্ণহীন হয়ে গেছেন। স্ত্রীর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন। বেগম সাহেবা তার স্বামীর দিব্যিকে তুচ্ছ করে বৈঠকখানার দরজার সামনে এসে পৌঁছলেন। তাদের ধর্ম অনুযায়ী পরপুরুষের সামনে একা উপস্থিত হওয়ার অপরাধ আছে। তাই বেগম সাহেবা তার নিজের এই দুর্গতির জন্য গ্লানি বোধ করলেন। শেষ পর্যন্ত গ্লানির কষাঘাতে তার গতি রুদ্ধ হয়েছিল। বৈঠকখানার দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তিনি দেখতে পেলেন ঘরে কেউ নেই। ঘর একেবারে শূন্য। মীর সাহেব দু একটা গুটি এদিক ওদিক নাড়িয়ে দিয়েছিলেন। নিজেকে সাধু প্রতিপন্ন করার জন্য তিনি বাইরে এসে পায়চারি করতে লাগলেন। বেগম সাহেবা ঘর ফাঁকা দেখে ভেতরে প্রবেশ করলেন। শতরঞ্জের ঘর উল্টে রাগে গজগজ করতে করতে কয়েকটা গুটি খাটের নিচে ফেলে দিলেন। কয়েকটি ছুঁড়ে ফেললেন বাইরে। অবশেষে বৈঠকখানার দরজা বন্ধ করে ভেতর থেকে শেকল তুলে দিলেন। শতরঞ্জের গুটিগুলো দ্রুত গতিতে বাইরে ছিটকে পড়ল। মীর সাহেব সামনেই দাঁড়িয়েছিলেন। গুটিগুলি দেখে তিনি বুঝতে পারলেন মির্জা সাহেবের বেগম এখন রোশানলে জ্বলছেন। আর অপেক্ষা করা অনুচিত হবে মনে করে তিনি সেখান থেকে সরে পড়া স্থির করলেন। এবার তিনি দ্রুত গতিতে নিজের বাড়ির দিকে পা বাড়ালেন। বেগম সাহেবের অগ্নিমূর্তি তার চোখের সামনে ফুটে উঠল। এত সব তুলকালাম কাণ্ড ঘটে যাওয়ার পর মির্জা সাহেবকে বেগম সাহেবা বললেন, আর কখনো যদি মীর সাহেব আমাদের বাড়ির চৌকার ডিঙোয় তাহলে আমি তাকে অপমান করে তাড়িয়ে দেব। আমার সংসার ধ্বংস করার ফন্দি তিনি করেছেন।
আমার রাগের জ্বালা মেটাবো, আমার রোষানলে তিনি দগ্ধ হবেন। খোদার প্রতি যদি ভক্তি শ্রদ্ধার এমন নেশা ও আকর্ষণ থাকতো, তাহলে কতই না পুণ্য অর্জন করতে পারতেন তিনি। তিনি সকলের সম্মানের পাত্র হতেন। আপনি শতরঞ্জ খেলায় বিভোর, আর আমি কলুর বলদের মতো সংসারে ঘানি টানতে টানতে জেরবার হচ্ছি। সংসারের মঙ্গল চিন্তায় আমার মাথা খারাপ হচ্ছে, আর আপনি নেশায় বেহুশ হয়ে আছেন। ভাবনা চিন্তা কিছুই করবার প্রয়োজন নেই। এবার বলুন, আপনি কি হাকিমের কাছে যেতে পারবেন, নাকি এখনো কোনো অসুবিধা আছে? মির্জা সাহেব বাড়ি থেকে বের হলেন। তাঁর আর স্ত্রীর কটু কথা সহ্য হচ্ছিল না। তিনি অসহিষ্ণু হয়ে উঠলেন। তিনি হাকিমের কাছে না গিয়ে তার জিগরি দোস্ত মীর সাহেবের বাড়িতে গিয়ে প্রবেশ করলেন। বাড়িতে যা যা ঘটনা ঘটেছে তা সবিস্তারে বন্ধুর কাছে বর্ণনা করলেন। আমি তো গুটিগুলোকে ছুটে আসতে দেখে সবই বুঝতে পেরেছি। অমনি সঙ্গে সঙ্গে দে ছুট, ওখান থেকে পালিয়ে বাঁচি। আমি তো ধরেই নিয়েছি যে তিনি ভীষণ রেগে আছেন। কিন্তু একটা কথা আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি, তুমি ওকে এত মাথায় তুলে রেখেছো কেন? তুমি কি ওকে ভয় করো নাকি? তুমি বাইরের জগতের মানুষ, আর উনি অন্দরমহলের। তুমি পুরুষ মানুষ, তুমি বাইরে যা খুশি তাই করতে পারো, তাতে ওর কি যায় আসে? তুমি বাইরে কি করছো না করছো তাতে ওর মাথা ব্যথা কেন? সংসারের সবকিছুর তদারকির দায়িত্ব ওনার, সবকিছুর ব্যবস্থা তার কাজ। পুরুষের কর্মক্ষেত্র নিয়ে হস্তক্ষেপ করার অধিকার তো তার নেই। সে যা হয়েছে তা বাদ দাও, এবার বলো খেলার আসর পাতা হবে কোথায়? কোনোদিন তো আর আমার বাড়িতে খেলা যাবে বলে মনে হচ্ছে না। এটা কি আবার একটা ভাবনার বিষয়? আমার এত বড় বাড়ি আছে কিসের জন্য? এবার থেকে এখানেই খেলার আসর বসাবো। কিন্তু বেগমকে বোঝাবো কি করে? বাড়িতে বসে খেলতাম তাতেই এত রেগে যেত, আবার এখানে এসে খেললে আমায় হয়তো জ্যান্তই কবর দিয়ে দেবে। রাগ করুক কিছুদিন, দেখবে আপনা থেকেই শান্ত হয়ে গেছেন। দেখবে আগের মতো আর বকাবকি করবেন না। কিন্তু তোমাকে একটু শক্ত হাতে লাগাম ধরতে হবে। অত বাঁধন আলগা করলে তিনি মাথায় উঠবেন। এখন থেকে চেষ্টা করবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। স্বামী বাড়ি থাকেন, মীর সাহেবের স্ত্রী তা একেবারেই চাইতেন না। এর কারণটা সকলের অজানা। এর রহস্য সন্ধানে কেউ কোনোদিন তৎপর হয়নি। তিনি চাইতেন তার স্বামী বাড়ির বাইরে দূরে কোথাও থাকুন। এই জন্য তিনি মীর সাহেবের শতরঞ্জ খেলায় কোনো অসন্তোষ প্রকাশ করেননি। তার স্বামীর যে শতরঞ্জ খেলায় এত আগ্রহ, তার বিরুদ্ধে তিনি কোনোদিন বিক্ষোভ বা বিদ্বেষ দেখাননি। এমনকি তিনি এর কোনো সমালোচনা পর্যন্ত করতেন না। তখন থেকে নিজের বাড়ির বৈঠকখানায় খেলার আসর বসার তোড়জোড় দেখে তিনি মনে মনে ক্ষুব্ধ হলেন। তার তীব্র মানসিক যন্ত্রণা শুরু হলো। তিনি যন্ত্রণা বুকে চেপে মনোকষ্টে দিন কাটাতে লাগলেন। আগে স্বামী বাইরে বাইরে থাকার ফলে তিনি মুক্ত বিহঙ্গের মতো স্বাধীন ছিলেন। এবার তার সেই স্বাধীনতায় ছন্দপতন হলো। ঘন ঘন তিনি দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে সব কিছু দেখতেন। কোনো এক অব্যক্ত কামনা তাকে উত্তক্ত করতে লাগলো। কোনো অতৃপ্তির বেদনা তাকে ক্লিষ্ট করে তুলল। অন্যদিকে বাড়ির দাসদাসীদের মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা জল্পনা কল্পনা সলা পরামর্শ করতে লাগলো। এতদিন তারা শুয়ে বসে আরাম আয়েশ করে দিন যাপন করত। মীর পরিবারে তাদের কাজ ছিল শুয়ে বসে গল্পগুজব করে মাছি তাড়ানো। এ কাজে তারা খুব পটু ছিল। বাড়ি থেকে এলো বা গেল সেদিকে তাদের খেয়াল নেই। কিন্তু এখন হয়েছে এক জ্বালা। মীর সাহেব বাড়িতে বসে তাস খেলছেন আর অহরাত দিন হুকুম করছেন, এটা আনো ওটা দাও, একেবারে খাটিয়ে খাটিয়ে নাজেহাল করে ছাড়ছে। কখনো পান আনার আদেশ হয় তো কখনো মিষ্টি আনার হুকুম দেন। সারাদিন ছুটোছুটি করে হাত পায়ের হাড় গোড় ভেঙে যাওয়ার জোগাড়। যা হোক, বসে বসে খেয়ে খেয়ে গা গতরে মাংস হয়েছিল, তাও মিয়াঁ সাহেবের ফরমাস রক্ষা করতে গিয়ে সেটুকুও ঝরে পড়ছে। হুকোর অবস্থা হয়েছে আরও শোচনীয়। সেটা যেন কোনো প্রেমিকের হৃদয়ের আগুনের মতো সর্বক্ষণ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
দাসদাসীরা বেগম সাহেবের কাছে এসে অভিযোগ করল, তারা এর একটা বিহিত করতে চায়। তারা মিয়া সাহেবের শতরঞ্জ খেলার বহর দেখে অসন্তুষ্ট হয়েছে। তারা বলছে মিয়া সাহেবের শতরঞ্জ খেলা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তার হুকুম তামিল করতে গিয়ে তারা কাহিল হয়ে পড়ছে। এ কেমন খেলা যে শেষ হয় না? সেই সূর্য ওঠা থেকে শুরু হয় আর সূর্য ডোবা পর্যন্ত চলে। প্রফুল্ল থাকার জন্য, মেজাজ খুশি রাখার জন্য তারা খেলুন 1 ঘন্টা কি 2 ঘন্টা, তা নয় ঘন্টার পর ঘন্টা ধরে খেলা চলতে থাকে। তা যাক, এ ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা এখানে দাসীবৃত্তি করতে এসেছি, হুজুরের গোলামি করব, হুকুম মতো কাজ করব, ব্যাস, এতেই আমরা খুশি। কিন্তু এ তো খেলা নয়, সর্বনাশা নেশা। এর আকর্ষণ এত তীব্র, তুমি না খেলতে ইচ্ছা করলেও রেহাই নেই, তোমাকে খেলতেই হবে। মানুষকে একেবারে নিষ্কর্মা করে ছাড়বে। এ খেলা যে সংসারে প্রবেশ করে তাকে সর্বহারা করে দেয়, তার সুখের ব্যাঘাত ঘটে। সেখানে দুরাচারী পাপাত্মা এসে বসবাস করে। হয়তো এমনও হতে পারে যে মহল্লার সবাইকে ধ্বংস করে দিয়ে সে শান্তি পায়। সারা মহল্লায় এ বিষয় নিয়ে কানাঘুষো চলছে। সবার মুখে মুখে ওই একটি কথাই আলোচিত হচ্ছে। হুজুরের বিরুদ্ধে অপবাদ শুনে তাদের রাগ হতো, কিন্তু কিছুই করতে তারা পারত না, সব মুখ বুঝে সহ্য করতে হতো। বেগম সাহেবা তাদের বললেন, দেখো, আমি নিজেও যে এ খেলা পছন্দ করি তা তো নয়, তবে তাকে বলে লাভ হবে না। তিনি আমার কথায় কর্ণপাত করবেন না, তাই কিছু বলি না, নীরবে সব দেখি। ওই মহল্লায় তখনও 2-4 জন পুরনো লোকের বাস ছিল। তারা নানা রকম অমঙ্গলজনক কথাবার্তা বলতে লাগলেন। তারা বললেন, কপালে সুখ লেখা নেই। দেশের বনেদি পরিবারের অভিজাত সম্ভ্রান্ত ব্যক্তিদের যখন এই দুর্দশা, তাহলে আমাদের কি হবে ভাবতে পারো? আমরা খোদার ওপর আশা ভরসা করে থাকব। আল্লাহ মেহেরবান, তিনি নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। এ শহর দাবা পাশা খেলার নেশাতেই নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন। তবে সেদিন আর বেশি দূরে নেই, ভবিষ্যৎ অন্ধকার। তখন আল্লাহর অভিশাপে দোজাখেও স্থান হবে না ওই অকর্মণ্যদের। দেশ জুড়ে হাহাকার পড়েছে। দিনের বেলা প্রজাদের সামান্য জিনিসপত্র সব লুট করে নিচ্ছে। তাদের মধ্যে হায় হায় রব পড়ে গেছে, অথচ তাদের অভিযোগ শোনার মতো কেউ নেই, তাদের রক্ষা করার মতো কোনো শাসক নেই। জোর জবরদস্তি করে গ্রামের সমস্ত সম্পদ লখনৌ শহরে জমা করা হচ্ছিল, আর তা গিয়ে পড়ছে বারাঙ্গনা ললনাদের হাতে। তারা ফুলে ফেঁপে তাদের তনুবাহারকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। শহরের অলিতে গলিতে ভাঁড়ামি ও বিলাসিতা। এর ফলে নবাব ওয়াজেদ আলী শাহ ইংরেজ কোম্পানির কাছে ঋণী হয়েছেন। তার ঋণ ক্রমশ পাহাড় প্রমাণ হয়েছে। দেশের অব্যবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বার্ষিক কর আদায় করার মতো লোকের অভাব দেখা দিল। ফলে প্রজারা কর দেওয়া বন্ধ করে দিল। সারা দেশের সর্বত্র শুধু অরাজকতা বিরাজ করছে। কোম্পানি সরকারের প্রতিনিধি বহুবার নবাবকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন, কিন্তু তাতে কোনো সুফল পাওয়া যায়নি। তাদের বিলাসিতা ক্রমশ উদীয়মান। শাসক গোষ্ঠী বিলাসিতার নেশায় বুধ, তাদের বোধশক্তি লুপ্তপ্রায়। যতই দেশে বিশৃঙ্খলা অরাজকতা দেখা দিক, তবু এসব মানুষদের বোধোদয় হবে না। মীর সাহেবের বৈঠকখানায় বেশ কিছুদিন শতরঞ্জ খেলার আসর বসেছিল। খেলার চালের গতি প্রকৃতিতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল, আবার তার সমাধান হচ্ছিল। সমগতিতে নতুন নতুন খেলা পদ্ধতি রচনা করা হচ্ছিল। কোনো কোনো দিন সে খেলা সাঙ্গ হতো রাত পার হয়ে ভোরের দিকে। খেলোয়াড়দের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তারা খেয়ালই করছে না কখন দিন গড়িয়ে রাত আর রাত গড়িয়ে ভোর হচ্ছে। খেলার উত্তেজনা মাঝে মাঝে আকাশচুম্বী হয়ে যেত। তখন তারা পরস্পরকে তুইতকারি করতেও দ্বিধা করতেন না। খেলার গতিতে মুহুর্মুহু তাদের দুজনের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়, আবার পর মুহূর্তেই তাদের মিলনের মেলবন্ধন ঘটে।
আবার কখনো মীর সাহেব উত্তেজনার বশে খেলা বন্ধ করে অন্দরমহলে গিয়ে বসে থাকেন, আর মির্জা সাহেব রুষ্ট মনে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। গভীর নিদ্রায় মনের সব গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। মনোমালিন্যের লেশটুকু তখন আর কারো মনে স্থান পায় না। আবার সব ভুলে ভোর হতে না হতেই দুই বন্ধুর মিলন ঘটে মীর সাহেবের বৈঠকখানায় দাবা খেলার আসরে। এই খেলায় কোনোদিন তাদের উৎসাহের ঘাটতি হয়নি। কোনো কারণেই দুজনে খেলার মাঝে বিরাম বা জ্যোতিচিহ্নের ছায়া পড়েনি। একদিন দুজনে শতরঞ্জ খেলায় মগ্ন। সেই সময় ঘোড়সওয়ার হয়ে বাদশাহী ফৌজের এক আধিকারিক এলেন। তিনি লোকের কাছে মীর সাহেবের খোঁজ করতে করতে সেখানে এসে পৌঁছেছেন। ফৌজের লোক এসেছে শুনে তো মীর সাহেবের আক্কেল গুড়ুম অবস্থা। তিনি ভেবে পাচ্ছেন না কী কারণে এ ফতোয়া। তিনি আতঙ্কিত হলেন। তার মনে কোনো শুভ সংবাদের চিন্তা এলো না। মীর সাহেব বাড়ি আছেন? জানাব, উনি তো বাড়ি নেই। কোথায় গেছেন? তা তো বলতে পারবো না জানাব। আপনার কি চাই বলুন। কাজের কথা তোকে কি বলবো, তুই কি সব বুঝবি? ফৌজের প্রয়োজনে বাদশাহ তলব করেছেন মীর সাহেবকে। লড়াইতে যেতে হবে, কিছু সৈন্য চাই। সৈন্যদের খাবার জন্য চাল, ডাল, আটা এই সমস্তও চাই। তুই এসব ব্যাপারে কিছু জানিস? ঠিক আছে জানাব, আপনি এবারে যান, আমি এই বার্তা মীর সাহেবকে জানিয়ে দেব। তোকে আর কিছুই বলতে হবে না। আগামীকাল আমি নিজেই আসব। মীর সাহেবকে সঙ্গে করে নিয়ে যাওয়ার আদেশ করেছেন বাদশাহ আলী সাহেব। ঘোড়সওয়ার বিদায় নিলেন। এদিকে মীর সাহেবের আত্মা খাঁচা ছাড়া অবস্থা। তার বুক থরথর কম্পমান। জানাব, এখন কি করা যায় বলো তো? সত্যিই বিপদের কথা। আবার আমায় না ডেকে পাঠান। মূর্খটা আবার কাল আসবে বলে গেল। ঘোর বিপদ সম্মুখে। যুদ্ধ যদি হয় তাহলে তো মৃত্যু অবধারিত। আমার ভাগ্য সুপ্রসন্ন, তাই আজ দেখা হয়নি। কাল থেকে আমরা গোমতী নদীর তীরে কোনো নির্জন জায়গায় খেলার আসর পাতব। তার খবর ফৌজদারেরা পাবে না। যদি কোনো মহাপুরুষ আসেন তাহলেও তাকে ফিরে যেতে হবে আমাদের না নিয়েই। এদিকে মীর সাহেবের বিবি ঘোড়সওয়ারের সঙ্গে বার্তালাপে মশগুল। তোমার বুদ্ধির তারিফ করতে হয়। বেশ ভালো একটা ফন্দি বের করেছো। এই সুযোগে যদি লোকটাকে বাড়ির বাইরে বের করা যায়। এইসব মূর্খদের তুড়ি দিয়ে আমি এইভাবেই নাচাই। ওদের বুদ্ধিশুদ্ধি আর ক্ষমতা যে কতটা তা আমার ভালোই জানা আছে। ওসব তো দাবা খেলাতেই নিঃশেষ হয়ে গেছে। ভুলেও আর তোমার খাসাম আর তার দোস্ত কাল থেকে বাড়ি থাকবে না। পরদিন থেকে দুই বন্ধুকে আর বৈঠকখানায় দাবা নিয়ে বসতে দেখা গেল না। শেষ রাতের অল্প অন্ধকারে দুই বন্ধু গা ঢাকা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতেন। তারপর একটি নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াতেন। গোমতী নদীর অন্য পাড়ে একটা মসজিদের ধ্বংসস্তূপ আছে। সেই জায়গাটি বড়ই নির্জন। সেই পরিত্যক্ত ধ্বংসাবশেষের ভেতর তারা দুই বন্ধু খেলার আসর বসাতে শুরু করলেন। তাদের সঙ্গে থাকতো সামান্য বিছানা ও দাবা খেলার সামগ্রী। খুব সম্ভবত এই মসজিদটি নির্মাণ করেছিলেন নবাব আসাফউদ্দৌলা। পাথেয় হিসাবে তারা সংগ্রহ করতেন সারাদিনের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি। তার মধ্যে থাকতো তামাক, হুকো এবং নানাবিধ সুগন্ধি মশলায় বানানো পানের খিলি। মসজিদে পৌঁছে তারা প্রথমে বিছানা পাততেন, তারপরে গড়গড়া সাজাতেন। অবশেষে আরামে বিছানায় বসে গড়গড়ায় সুখ টান দিয়ে দাবা খেলায় মেতে উঠতেন। তখন সেখানে এমন একটা পরিবেশের সৃষ্টি হতো যে তারা পৃথিবী নামক গ্রহের বাসিন্দা নন, তারা অন্য আরেক জগতে বিচরণ করতেন। মাঝে মধ্যে দান প্রতিদান দেওয়ার উল্লাসে তাদের মুখ থেকে কিস্তি বা সার মতো দুটো শব্দ নিঃসৃত হতো। তাদের খেলার একাগ্রতা দেখে মনে হবে কোনো যোগী পুরুষও এমন একাগ্র মনে ধ্যান করতে পারতেন না। এই কাজটি তাদের কাছে ছিল খুব সহজসাধ্য ব্যাপার।
যখন পেটে কামড় পড়তো তখন তারা কাছের কোনো দোকানে গিয়ে আহার পর্ব সমাধান করতেন। ফিরে এসে হুকোতে কিছুক্ষণ আয়েসের টান দিতেন, তারপর আবার শতরঞ্জের যুদ্ধে ব্রতী হতেন। কখনো কখনো তারা খেলায় এতই উন্মত্ত থাকতেন যে ভোজনের কথা ভুলে যেতেন। ইতিমধ্যে দেশের রাজনৈতিক ভাগ্যাকাশে ক্রান্তিকাল দেখা দিয়েছে। দেশের দুর্দিন ঘনিয়ে এসেছে। পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে। লখনৌ শহরের দিকে কোম্পানির সিপাহীরা এগিয়ে যাচ্ছিল। শহরে শুরু হয়ে গিয়েছিল মহা শোরগোল। সাধারণ মানুষ তাদের বাড়ি ঘর ত্যাগ করে প্রাণ ভয়ে পালাচ্ছিল গ্রামের দিকে। অথচ দুই খেলুড়ে দোস্তের সেদিকে নজর দেবার মতো অবসর নেই। তারা যাতে লোকের কাছে ধরা পড়ে না যান তাই সদর রাস্তা দিয়ে যাতায়াত করতেন না। তারা অলিগলির পথ ধরে খেলার জায়গায় গিয়ে পৌঁছতেন। তাদের মনে ভয় ছিল যদি কোনো বাদশাহী কর্মচারীর নজরে পড়ে ফৌজে বেগার দেওয়ার জন্য ধরে নিয়ে যায়। তাদের আদায়কৃত করের বার্ষিক পরিমাণ ছিল হাজার হাজার টাকা। বিনা পারিতোষিকে তারা জায়গিরদারি ভোগ করতে চেয়েছিলেন। দুজনের মধ্যে সেদিন খেলাটা খুব জমে উঠেছিল। বাজিতে মির্জা সাহেবের কিছু দুর্বলতা ছিল। মীর সাহেব সেই সুযোগে বাজিমাত করছিলেন। সহসা মীর সাহেব দেখতে পেলেন কোম্পানির ফৌজরা দল বেঁধে শহরে প্রবেশ করছে। ইংরেজদের বেতনভোগ কর্মচারীরা লখনৌ শহর অধিকার করার জন্য আসছিল। মির্জা সাহেব, দেখুন, ইংরেজদের ফৌজ শহরে ঢুকছে। খোদা তাআলা রক্ষা করুন। ওরা আসুক, তুমি তোমার কিস্তি বাঁচাও। এই দেখো, আমি আরেকটা কিস্তি দিলাম। দেখো দেখো, ওরা তোপখানাও সঙ্গে এনেছে। আমার ধারণা 1000-5 সেনা তো হবেই। ওদের সবার মুখ লাল বাঁদরের মতো, বেশ তাগড়াই শক্তিশালী চেহারা। জানাব, অনেক হয়েছে। ওসব ছলচাতুরি বাদ দাও। ওসব ফন্দি ফিকির আমাকে দেখাবে না, অন্য কাউকে দেখিও। তারা ভয় পেয়ে খেলা ছেড়ে পালাবে। এই নাও আরেকটা কিস্তি, তোমার গুটি সামলাও। জানাব, তুমি তো খুব অদ্ভুত ব্যক্তি। এদিকে শহরের মানুষ বিপদাপন্ন, তুমি বাজিমাত করতে উঠে পড়ে লেগেছ। এবার খেলা ছেড়ে আল্লাহর নাম স্মরণ করো। তোমার মনের মধ্যে তো দেখছি চিন্তার কোনো লক্ষণ নেই। যদি কোম্পানি ফৌজ শহর ঘিরে ফেলে তাহলে বাড়ি ফিরবো কি করে ভেবে দেখেছো? বাড়ি ফেরার সময় সেসব চিন্তা করা যাবে, এখন কিস্তি সামলাও। বেলা 10টা বেজে গেছে। ইংরেজের ফৌজ তাদের দুবন্ধের দৃষ্টির আড়ালে চলে গেল। আবার তারা নতুন করে বাজি সাজিয়ে বসলেন। খেলা আবার জমে উঠল। এখন খেলাতে মির্জা সাহেব হারছেন। তার বাজি কিছুটা কমজোরি ছিল। বিকেল 4টের ঘণ্টা বাজার শব্দ ধ্বনিত হলো। তার সঙ্গে শোনা গেল গোরা সৈন্যদের ভারী বুটের শব্দ। তারা সামরিক কায়দায় ফিরে চলেছে সমবেত পদধ্বনি করতে করতে। সৈন্যদের মাঝে ছিল লখনৌয়ের নবাব ওয়াজিদ আলী শাহ। তাকে কোম্পানির সৈন্য বন্দি করে কোনো এক অখ্যাত স্থানে নিয়ে যাচ্ছে। শহরের জীবনযাপনে এ ব্যাপারে কোনো পরিবর্তন দেখা গেল না। সাধারণ মানুষ কোনো রকম মারদাঙ্গা করে বাধা দান করল না। শুধু তাই নয়, কোনো চাঞ্চল্যকর ঘটনাও ঘটেনি। এক ফোঁটা রক্তপাত হলো না। শহরের মাটি মানুষের রক্ত শোষণ করার মতো সুযোগ পেল না। কোনো স্বাধীন দেশের রাজার পরাজয় বিনা রক্তপাতে এমন শান্তিপূর্ণভাবে সংঘটিত হওয়ার ঘটনা আগে স্বপ্নের অতীত ছিল। অহিংসার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। এটা ছিল কাপুরুষতা, নীচতা, ক্রীবতার একটা জলজ্যান্ত উদাহরণ। শহরের ভীরু মানুষ নিজেদের দৈন্যতা চাপা দেওয়ার জন্য দু চোখে অশ্রুর ধারা বইয়ে দিচ্ছিল। বিশাল দেশ অযোধ্যা, সেখানকার নবাবকে গ্রেপ্তার করে অজ্ঞাত দেশে পাঠিয়ে দিচ্ছে। আর একদিকে লখনৌ শহর গভীর ঘুমে অচৈতন্য। রাজনৈতিক অধঃপতনের এ ছিল এক চরম পরিণতি। ইংরেজদের ফৌজ নবাবজাদাকে বন্দি করেছে। হবে হয়তো। এই নাও, রাজাকে সামলাও। জানাব, একটু অপেক্ষা করো। এখন কেন জানি না খেলায় আর মন বসছে না। হতভাগ্য নবাব বাহাদুর,
এখন বোধহয় তার চোখ দিয়ে শ্রাবণের ধারার পরিবর্তে রক্ত ঝরছে। ওকে তো কাঁদতেই হবে, কেননা বাড়ির মতো সুখ ঐশ্বর্য তো আর ওখানে পাওয়া যাবে না। এই নাও কিস্তি। কারো সময় সমান যায় না। মীর সাহেব, একবার ভাবো তো, নবাব বাহাদুর কেমন দুঃখে পড়েছেন। আমি ভাবলেই আমার গা শিউরে উঠছে। হ্যাঁ, তা সত্যি কথা। এই হলো আমার বোরের চাল, ব্যাস বাজিমাত। তোমার আর বাঁচার উপায় নেই। হায় আল্লাহ, তুমি কি নিষ্ঠুর নির্দয় মানুষ! তোমার হৃদয় বলে কি কিছু নেই? এত বড় একটা দুর্যোগের ঘটনা দেখেও তোমার হৃদয় ব্যাকুল হচ্ছে না? তোমার চোখ দুটি অশ্রুসিক্ত হচ্ছে না? আগে নিজের রাজাকে বাঁচাও, তারপরে নবাবের জন্য শোক প্রকাশ করবে। ব্যাস বাজিমাত। এসো, হাত মেলাও। নবাব ওয়াজেদ আলী শাহ এখন কোম্পানির সেনাদের হাতে বন্দী। তারা তাঁকে রাজপথের ওপর দিয়ে নিয়ে গেল। গ্রামের মানুষ সবাই তো অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখল। ক্রমশ ওরা দূরে, অনেক দূরে বিলীন হয়ে গেল। মির্জা সাহেবের চোখের সামনে থেকে সেই ছবিটা মিলিয়ে যেতেই আবার তিনি দাবা খেলায় মনোযোগী হলেন।